আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জাতিসংঘ কেন একটি মিথ্যা রিপোর্ট দিল এই সরকারকে শেখ হাসিনার বিপক্ষে? জাতিসংঘের প্রতিষ্ঠান OHCHR এর কাজ ছিল বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং তাদের TOR অনুযায়ী নিয়মিতভাবে বাস্তব তথ্য যাচাই করে জনগণ এবং মিডিয়াকে অবহিত করা। কিন্তু 2024 সালের 15ই আগস্টের পর থেকে যা ঘটেছে তা তারা কার্যত উপেক্ষা করে গেছে এবং কয়েক শত মানুষকে পুড়িয়ে বা পিটিয়ে মারা হয়েছে, জেলের ভেতর নিহত হয়েছে অনেকে, হাজার হাজার বা লক্ষ লক্ষ সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ সমর্থকদের বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে, চলছে নির্যাতন এবং প্রতিশোধ। জাতীয় সংলাপ এবং দল নিষিদ্ধ না করার মতো গুরুত্বপূর্ণ সুপারিশগুলো অন্তর্বর্তী সরকার মানছে না, অথচ জাতিসংঘ নীরব। প্রায় 14 মাস হয়ে গেল, কোনো প্রতিবাদ নেই, কোনো রকমের কোনো আলোচনা নেই। প্রশ্ন হলো, জাতিসংঘ কি অন্য কোনো দেশে এভাবে নীরব থাকতো? গাজায় গণহত্যা বা ইয়েমেনের মানবিক বিপর্যয় নিয়ে তারা কি এমন রিপোর্ট দিয়েছে? কিন্তু বাংলাদেশকে নিয়ে তারা কেন এরকম একটি ভয়ঙ্কর রিপোর্ট দিল, যে রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে হত্যার একটি প্লট তৈরি করে দিল জাতিসংঘ? চলুন সেটি নিয়ে আলোচনা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকার যা করেছে, মানে 2024 সালের জুলাই মাসে সন্ত্রাসীদের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করতে বা রাষ্ট্রকে উগ্রবাদীদের দখল থেকে রক্ষা করতে, তা যে কোনো উন্নত দেশই করত। যুক্তরাজ্যে সেই সময় একটি দাঙ্গা হচ্ছিল। আপনাদের স্মরণ করিয়ে দেই যে যখন বাংলাদেশে এই জুলাই দাঙ্গা চলছিল, যুক্তরাজ্যে একটি দাঙ্গা চলছিল সেই সময়। সেই দাঙ্গা নিয়ন্ত্রণ করতে যুক্তরাজ্যের সরকার কঠোর অবস্থান নিয়েছিল। তাকে যদি ন্যায্য মনে হয়, শেখ হাসিনার সিদ্ধান্তগুলোকেও ন্যায্য মনে করতে হবে এবং সেটি ছিল প্রয়োজনীয়। তাহলে কেন একটি ক্ষেত্রে বা যুক্তরাজ্যের ক্ষেত্রে আইনের শাসন বলে মানা হবে, আর বাংলাদেশের ক্ষেত্রে এটিকে দমন নীতি বলা হবে? কেন কিয়ার স্টারমারের পদক্ষেপকে আইনের শাসন আর বাংলাদেশে শেখ হাসিনার ক্ষেত্রে দমন নীতি বা গণহত্যা বলা হবে? এ প্রশ্নের জবাব জাতিসংঘ এখনো দেয়নি। আমরা জাতিসংঘের রিপোর্টটি নিয়ে এখন বিস্তারিত কথা বলতে চাই। প্রথমে আলোচনা করতে চাই রিপোর্টটির কাঠামো এবং উদ্দেশ্য নিয়ে। 2025 সালের 12ই ফেব্রুয়ারি OHCHR যে রিপোর্ট প্রকাশ করে, তা 2024 সালের জুলাই আগস্টের আন্দোলন নিয়ে। তারা দাবি করে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক প্রমাণ পেয়েছে তারা, কিন্তু এর পুরো প্রক্রিয়াটি আসলে প্রশ্নবিদ্ধ। তারা 16ই সেপ্টেম্বর 2024 থেকে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। সেনাবাহিনী বা DGFI এর কারো সঙ্গে কথা বলেনি তারা, যদিও সেটি তাদের TOR এর মূল শর্ত ছিল। এমনকি শেখ হাসিনা সরকার যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল, জাতিসংঘ সেই কমিটির সঙ্গে কোনো সমন্বয় করেনি। উল্টো ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তাদের আমন্ত্রণ পেয়ে রিপোর্ট তৈরিতে ঝাঁপিয়ে পড়ে এবং ডক্টর ইউনূস ক্ষমতায় এসে শেখ হাসিনা গঠিত তদন্ত কমিটিকে বাতিল করে দেয়। রিপোর্টে বলা হয় তারা ছবি এবং ভিডিওর বিশ্বাসযোগ্য উৎস যাচাই করেছে, কিন্তু বাস্তবে দেখা গেছে শুধুমাত্র আন্দোলনকারীদের ক্ষতিগ্রস্ত দৃশ্যগুলোই প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধু ভবনে হামলা, মেট্রো রেল পোড়ানো কিংবা সরকারি স্থাপনা ধ্বংসের ছবি সেখানে নেই। আরেকটি গুরুতর দিক হলো, তারা বিএনপি এবং জামায়াতের সঙ্গে কথা বললেও ইসলামী ছাত্র শিবির সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানায়। কেন তারা সাক্ষাৎকার দেয়নি সে ব্যাখ্যা আমরা জানি না, অথচ ওই সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার তথ্য দেশি বিদেশি সকল রিপোর্টে পাওয়া গেছে, বাংলাদেশিরা তো জানেই। রিপোর্টের ভূমিকা অংশ থেকেই বোঝা যায় তাদের মনোযোগ ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করা, রাষ্ট্রের বাহিনীকে অভিযুক্ত করা এবং আন্দোলনকারীদের ভূমিকা, আন্দোলনকারীদের অপরাধকে আড়াল করা। মৃত্যুর সংখ্যা এবং তথ্যের ত্রুটি নিয়ে কথা বলি এবার। OHCHR দাবি করেছে জুলাই আগস্ট আন্দোলনে 1400 জন বা 1400 জন নিহত হয়েছে, কিন্তু এই সংখ্যা কোথা থেকে এলো তা নিজেরাই ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 826 জন, NSI এর তথ্য অনুযায়ী 314 জন নিহত হয়েছেন। এ দুটি মিলেও হয়ে দাঁড়ায় 1155 জন বা 1155 জন। তারপরও তারা 1400 বলছে যাচাই ছাড়াই। ঢাকা মেডিকেল কলেজের 130টি মৃত্যুর ফরেনসিক রিপোর্ট থেকে তারা একটি নমুনা নিয়েছে এবং ধরে নিয়েছে সব মৃত্যুই একই ধরনের। সেখানে বলা হয়েছে
78% মৃত্যু রাষ্ট্রীয় অস্ত্রে ঘটেছে। কিন্তু দেশের ভেতরে এবং বাইরে থেকে আসা অস্ত্র, আন্দোলনকারীদের হাতে থাকা স্নাইপার রাইফেল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্রের বিষয়টি সম্পূর্ণ বাদ গেছে। মিরপুর এবং ধানমন্ডিতে পাওয়া অস্ত্র বা আন্দোলনকারীদের নিজেদের স্বীকারোক্তি সবই জাতিসংঘের রাডারের বাইরে থেকে গেছে। কেন? আবু সাইদ এবং মীর মুগ্ধ হত্যাকাণ্ডের মতো কয়েকটি উদাহরণ তাদের প্রতিবেদনের সবচেয়ে দুর্বল অংশ বলে মনে হয়। ফরেনসিক রিপোর্টে মাথায় আঘাতের কথা থাকলেও তারা সেটিকে পুলিশের গুলিতে মৃত্যু হিসেবে দেখিয়েছে। আবার মীর মুগ্ধের পরিবার নিজেরাই জানিয়েছে যে সে সম্ভবত আন্দোলনকারীদের গুলিতে মারা যায়, কিন্তু এইসব বিপরীত তথ্য একেবারেই যাচাই করা হয়নি এই রিপোর্টে। অর্থাৎ সংখ্যার খেলা এবং আংশিক প্রমাণের উপর ভর করেই এই রিপোর্টটি তৈরি করা হয়েছে, যা গবেষণা নয় বরং পূর্ব নির্ধারিত রায়। আপনি একটি জিনিস সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এরকম একটি রিপোর্ট দেবেন এবং সেই রিপোর্টটি আপনি দিয়ে দিয়েছেন। আসুন OHCHR এর পক্ষপাত এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলি। রিপোর্টের একটি অংশে শেখ হাসিনার শাসনামল নিয়ে বলা হয়েছে, তিনি রাষ্ট্রযন্ত্র এবং অর্থনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন, দুর্নীতি বেড়েছিল। কিন্তু এমন মন্তব্য জাতিসংঘের রিপোর্টে আসা মানে নিরপেক্ষতার মৃত্যু হয়েছে, সেটি তো বুঝতে হবে। বিশ্ব ব্যাংক, WHO, UNDP মানে জাতিসংঘের সংস্থা, এগুলো সব সংস্থা শেখ হাসিনার উন্নয়ন মডেলকে প্রশংসা করেছিল। দারিদ্র্য 44% থেকে 18% নেমে এসেছিল। মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছিল। SDG অর্জনে বাংলাদেশ এগিয়ে ছিল অন্যান্য সকল দেশের চাইতে। জাতিসংঘ নিজে একসময় তাকে রোল মডেল অফ ডেভেলপমেন্ট আখ্যা দিয়েছিল। সেই একই জাতিসংঘ বা তার সংস্থা 2024-এ এসে তাকে দমন নীতির প্রতীক বানালো, গণহত্যাকারী বানালো। এটা কিভাবে সম্ভব বলুন? কোটা আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনার বক্তব্যের বিকৃতি আরো প্রমাণ করে যে এই রিপোর্টটি পুরোটি রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তিনি এক সাংবাদিকের প্রশ্নে, মানে শেখ হাসিনা এক সাংবাদিকের প্রশ্নে বলেছিলেন বা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে রাজাকারের সন্তান এবং মুক্তিযোদ্ধার সন্তান সমান নম্বর পেলে কাকে নেব? এটি নীতিগত প্রশ্ন ছিল, কিন্তু রিপোর্টে তাকে উস্কানিমূলক বলা হয়েছে। বিএনপি এবং জামায়াতের ভূমিকা পুরো রিপোর্টের ছায়া মাত্র। বিএনপি এবং জামায়াতের ভূমিকা নিয়ে পুরো রিপোর্টে এমন ভাষা কথা বলা হয়েছে যে তারা সহিংসতা না করার আহ্বান দিয়েছে, এমন দাবি করা হয়েছে, অথচ তাদের কর্মীরা সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে, আওয়ামী লীগ কর্মীদের হত্যা করেছে। এসবের স্পষ্ট প্রমাণ উপেক্ষিত রয়েছে এসব রিপোর্টে। এবং পরবর্তীতে আমরা জানি, এখন তো কামড়াকামড়ি শুরু হয়েছে যে জুলাই সন্ত্রাসে কাদের ভূমিকা সবচেয়ে ভয়ঙ্কর ছিল, কারা কত মানুষ হত্যা করেছে। বিএনপি বলছে তাদের ছাত্র সংগঠন ছাত্রদল এতজনকে হত্যা করেছে, যুবদল এতজনকে হত্যা করেছে, আর ইসলামী ছাত্র শিবির তো দাবিই করছে তারা শেখ হাসিনা সরকারকে বিদায় দিয়েছে। ইসলামী ছাত্র শিবির, লস্কর-ই তৈয়বা, জামায়াতি দাওয়ার মতো সংগঠনের ঘনিষ্ঠতার খবরও রিপোর্টে বাদ গেছে, কিছুই উল্লেখ হয়নি এসবের। আর ইউনূস সরকারের সঙ্গে জাতিসংঘের ঘনিষ্ঠতা পুরো রিপোর্টে বারবার মাথা উকি দিয়েছে, যেন এক পক্ষকে রাজনৈতিক বৈধতা দিতে অন্য পক্ষকে অপরাধী বানানো হয়েছে। চলুন সেনাবাহিনীর ভূমিকা এবং জাতিসংঘের হস্তক্ষেপ আমরা দেখি একটু। রিপোর্টে উল্লেখ আছে, জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনীকে জানিয়েছিল মানবাধিকার লঙ্ঘনে যুক্ত সদস্যরা শান্তিরক্ষী বাহিনী থেকে বাদ যাবে। এর প্রভাবে সেনাবাহিনী গুলি চালাতে দ্বিধাগ্রস্ত হয়। এটি সরাসরি এক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতে হস্তক্ষেপ, যা জাতিসংঘ সনদের পরিপন্থী। বিবিসির হার্ট টকে যখন এই প্রশ্ন ওঠে, মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক স্পষ্টভাবে সমালোচিত হন এমন সিদ্ধান্ত তার এখতিয়ারের বাইরে বলে। এতে বোঝা যায় জাতিসংঘ শুধু রিপোর্ট করেনি, বরং এক ধরনের রাজনৈতিক চাপ প্রয়োগ করেছিল। ফলাফল, সেনাবাহিনী পিছু হটে, প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয় এবং এই উগ্রবাদী সন্ত্রাসীরা তাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে, মানুষ হত্যা করে এবং পুলিশকে হত্যা করে উল্টো ঝুলিয়ে রাখে। 3000 পুলিশ নিহত হয় এই পুরো আন্দোলনে, এবং পুরো রিপোর্টটিতে তেমন ভাবে এর কোনো উল্লেখ নেই। রিপোর্টে আসলে উপেক্ষিত হয়েছে সত্য, এবং এটাই রিপোর্টের নৈতিক ব্যর্থতা। রিপোর্টের 110 নম্বর পৃষ্ঠার বেশিরভাগ অংশ জুড়ে আছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযুক্তি, কিন্তু আওয়ামী লীগ কর্মী, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, পুলিশ ও সাধারণ মানুষের হত্যার কোনো বিশদ বিশ্লেষণ নেই।
58 জন আওয়ামী লীগ কর্মীর হত্যার তথ্য দলটি দিয়েছিল, কিন্তু OHCHR বলে তা নাকি যাচাই করা যায়নি। এমনকি সাংবাদিক হত্যার অভিযোগ, আদালতে আইনজীবীদের নির্যাতন বা মব ভায়োলেন্সের ভয়াবহতা নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে একসময় আইনজীবী যিনি ছিলেন তাকেই প্রসিকিউটর নিযুক্ত করা, এটাকে তারা ইঙ্গিত করেছে বটে, কিন্তু সুপারিশে বলেনি কেন সেটি প্রশ্নবিদ্ধ। দায় মুক্তি আদেশের সমালোচনা অত্যন্ত হালকা, মানে এই পুরো ঘটনায় যারা পুলিশ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, যেন তারা নিজেরাই অপরাধীদের সুরক্ষা দিচ্ছে। এই পুরো রিপোর্টটি সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এটি। আরো বিস্ময়কর হলো সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনায় 1769টি হামলার মধ্যে পুলিশ বলছে 20টি ছিল মাত্র সাম্প্রদায়িক, বাকিগুলো নাকি রাজনৈতিক। OHCHR সেটাকে মেনে নিয়েছে, নিজেরা তদন্ত করেনি। ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ, বঙ্গবন্ধু ভবনে অগ্নিসংযোগ, নরসিংদী জেল থেকে কয়েদিদের মুক্ত করার জন্য মানে জেল ভেঙে ফেলা, সিরাজগঞ্জে গর্ভবতী নারী পুলিশকে হত্যা, এই সব ভয়াবহ ঘটনা রিপোর্টে নেই, উল্লেখই নেই। অথচ তারা র্যাব বিলুপ্তি বা মৃত্যুদণ্ড স্থগিতের মতো সুপারিশ দিয়েছে, যেন বাংলাদেশের বিশৃঙ্খলা নয়, বিশৃঙ্খলা টিকিয়ে রাখা এদের লক্ষ্য। যেসব বিষয় থাকা উচিত ছিল, আওয়ামী লীগ কর্মীদের হত্যা, আইনজীবীদের নিরাপত্তা, সংখ্যালঘুদের সুরক্ষা, মব ভায়োলেন্স দমন, দায়মুক্তি আদেশ বাতিল, এসবের কিচ্ছু উল্লেখ নেই তাতে। এই সব কিছু মিলিয়ে OHCHR এর রিপোর্ট কেবল ত্রুটিপূর্ণ নয়, বরং ভয়ঙ্কর বিপজ্জনক। এটি তথ্যের নামে বিভ্রান্তি, নিরপেক্ষতার নামে পক্ষপাত। তারা শেখ হাসিনার সরকারের পদক্ষেপগুলোকে একতরফাভাবে দমন নীতি হিসাবে দেখিয়েছে, অথচ সেই একই পদক্ষেপ যুক্তরাজ্য বা ফ্রান্স নিলে সেটাকে আইনের প্রয়োগ বলে বৈধতা দিচ্ছে। একটি সরকার তার রাষ্ট্রকে যদি জঙ্গি এবং উগ্রবাদীদের হাত থেকে রক্ষার চেষ্টা করে, সেটি তার দায়িত্ব। শেখ হাসিনা সেটাই করেছিলেন, কিন্তু জাতিসংঘ সেটিকে অপরাধ হিসেবে দেখিয়ে মূলত উগ্রবাদীদের জন্য নৈতিক সাফাই তৈরি করেছে, নৈতিকভাবে তাদেরকে বৈধতা দিয়েছে। এই রিপোর্ট শুধু ভুল নয়, এটি ইতিহাসে এমন একটি দলিল হিসাবে থাকবে যেখানে একটি আন্তর্জাতিক সংস্থা নিজের রাজনৈতিক পক্ষপাতের কারণে একটি রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পথ তৈরি করে দিয়েছে। জাতিসংঘ যদি সত্যি নিরপেক্ষ হতো, তাহলে গাজা বা ইয়েমেনের হত্যাযজ্ঞকে নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করেছে, কিন্তু সেসব রিপোর্ট উল্লেখযোগ্য নয়। তাহলে কেন তারা বাংলাদেশকে নিয়ে এরকম একটি রিপোর্ট দিল? কারণ শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর হয়তো সেটাই তার অপরাধ, এবং এই অপরাধের শাস্তি দেওয়ার জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে প্রমাণ হিসাবে, অস্ত্র হিসাবে এই জাতিসংঘের রিপোর্টকে তারা তুলে দিয়েছেন। জাতিসংঘ এমন একটি ভয়ঙ্কর গোষ্ঠীর হাতে এমন একটি রিপোর্ট তুলে দিয়েছে, যেই রিপোর্টের উপর ভিত্তি করে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে ডক্টর ইউনূসের অবৈধ সরকার। জাতিসংঘ এমন একটি রিপোর্ট দিয়ে নিজেরাই অপরাধীর ভূমিকা পালন করেছে। এটি আজ হয়তো আপনারা বিশ্বাস করছেন না, আজ হয়তো এটি আমলে নিচ্ছেন না, কিন্তু একদিন ইতিহাসে জাতিসংঘকে এজন্য জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ইতিমধ্যেই অনেক জায়গাতে অনেক মানবাধিকার সংস্থা, এমনকি অনেক গবেষক এই প্রশ্ন তুলেছেন যে জাতিসংঘ এমন একটি রিপোর্ট কেন দিল, যে রিপোর্টটি ত্রুটিপূর্ণ, এবং যে রিপোর্টটি, এই ত্রুটিপূর্ণ রিপোর্টটি ব্যবহৃত হবে একজন রাজনৈতিক নেতাকে, একটি দেশের সাবেক প্রধানমন্ত্রীকে এবং তার দলের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝোলানোর প্রমাণ হিসাবে। প্রতিবাদ সব জায়গা থেকে শুরু হওয়া দরকার। যে যেখান থেকে পারেন জাতিসংঘের কাছে এই প্রশ্ন তো তুলতেই হবে আমাদেরকে, তাই না? এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, একের পর এক আমাদের সর্বনাশ হচ্ছে। এবার জাতিসংঘ থেকে আমাদের সৈন্য বিতরণ শুরু হয়ে গেছে। 15টা মাস হয়ে গেছে বাংলাদেশের। এই 15 মাসে কি পরিমাণ সর্বনাশ হয়ে গেছে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করতে পারবেন না। আপনি ভেবেছিলেন যারা জুলাই আগস্টের আন্দোলনকে সমর্থন এখনো করেন, তারা ভেবেছেন একজনকে, নোবেল বিজয়ী একজনকে দায়িত্ব দিয়ে বাংলাদেশকে
ইউরোপ আমেরিকা বানাবেন, সিঙ্গাপুর বানাবেন। অথচ গত 15 মাসে বাংলাদেশের একের পর এক সর্বনাশ হতে চলেছে। বাংলাদেশের পাসপোর্ট এই মুহূর্তে একটা অগৌরবের বিষয় হয়ে গেছে। কদিন আগে বাংলাদেশ পাসপোর্ট সূচক বেরুলো 100তম। বাংলাদেশ 35তম অর্থনীতির দেশ। যেসব দেশের অর্থনীতি নেই, জিডিপি নেই, আফ্রিকার অনেক দেশ, সেসব দেশের তুলনায় বাংলাদেশের পাসপোর্ট পিছিয়ে। বাংলাদেশের পাসপোর্টকে কেউ বিশ্বাস করে না, বাংলাদেশের পাসপোর্টকে কেউ ভিসা দেয় না। এসবেরই ধারাবাহিকতায় এবার জাতিসংঘ থেকে আমরা একের পর এক বিতাড়িত হতে শুরু করেছি। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে, আমাদের শান্তিরক্ষী মিশনে একটা খুব বড় অংশগ্রহণ বরাবর থাকে। এটা বলা যায় 1988 সাল থেকে আমাদের এই অংশগ্রহণটা শুরু হয়েছে এবং অদ্যাবধি আছে। এই মুহূর্তে জাতিসংঘে আমাদের টোটাল সামরিক বেসামরিক বাহিনী মিলিয়ে কাজ করছে 5619 জন বাংলাদেশি শান্তিরক্ষী, বিশ্বের 10টি অঞ্চলে এই দায়িত্ব পালন করছে। এর মধ্যে আপনারা নিশ্চয়ই এর খবর পেয়েছেন, কদিন আগে বাংলাদেশ পুলিশের পুরো একটি কন্টিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 180 সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসতে হবে তাদেরকে। মাত্র 2 মাস আগে এই কন্টিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্বনারী পুলিশ মোতায়েন করা হয়েছিল। আবার গতকালকে খবর এলো জাতিসংঘ শান্তিরক্ষী 5টি মিশন থেকে 1313 জন বাংলাদেশ শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে জাতিসংঘ সদর দপ্তর। এই 5 মিশনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য রয়েছেন। গত 14 অক্টোবর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অ্যাফেয়ার্স কার্যালয়ের ভারপ্রাপ্ত সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সের পাঠানো এক চিঠিতে সামরিক সদস্য প্রত্যাহারের সিদ্ধান্তটি জানানো হয়। চিঠিটি বাংলাদেশের সামরিক উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে পাঠানো হয়েছে। কেন এমনটা হচ্ছে? অর্থ সংকট। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের অর্থ সংকট দেখা দিয়েছে। অর্থ সংকটে 15% মতো বাজেট কাট করা হবে, হ্রাস করা হবে। কেন অর্থ সংকট? আপনারা সেটিও জানেন যে বিশেষ করে জাতিসংঘের সবচেয়ে বড় দাতা দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফান্ড ক্রাইসিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘে যেভাবে ফান্ড দিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প এসে সেই ফান্ড বিভিন্ন খাত থেকে কেটে ফেলেছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশন যেটির কার্যালয় হয়েছে কয়েকদিন আগে বাংলাদেশে, সেটি থেকে প্রত্যাহার করে নিয়েছে। শান্তিরক্ষী মিশনে বরাদ্দ কমিয়ে দিচ্ছে এবং মূল জাতিসংঘ থেকেও নানা রকম বের হয়ে যাবার মতো অবস্থা ঘটছে, যার দরুন জাতিসংঘ হিসেব করে দেখাচ্ছে যে শান্তিরক্ষী মিশন থেকে 15% বাজেট হ্রাস করতে হবে। স্বাভাবিকভাবে 15% সৈন্য বা শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা আছে তাদেরকে বাদ দিতে হবে। কিন্তু বাংলাদেশকে কিভাবে বাদ দিচ্ছে দেখুন। প্রায় 1500 জনকে ইতিমধ্যে বাদ দেবার খবর আমরা পেলাম। জাতিসংঘে কাজ করে কতজন? আমি খানিক আগে যে হিসেবটি বললাম যে 5619 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের 10টি অঞ্চলে দায়িত্ব পালন করছেন। এখন যদি 15% বাদ দেয়, ম্যাক্সিমাম 800-900 সদস্য আমাদের বাদ দিতে পারে। কিন্তু ইতিমধ্যে 1500 সদস্য বাদের খবর পাওয়া গেল এবং এই বাদের তালিকাটা আরো দীর্ঘ হতে পারে, অর্ধেক হয়ে যেতে পারে। যেখানে 15% বাজেট ঘাটতি, সেখানে আমরা ইতিমধ্যে 25%-এর বেশি পড়ে গেছে। এই 25%-এর বেশি কেন পড়ছি? পুলিশের কন্টিনজেন্টকে যখন বাদ দেওয়া হলো, পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শীর্ষ কর্মকর্তা বলেছেন শুধুমাত্র কূটনৈতিক দুর্বলতার কারণে বাংলাদেশ আজকে এই ক্ষেত্রেও
ভয়ঙ্কর পরিণতিতে পড়ছে। কূটনৈতিক দুর্বলতার কারণে নানা ক্ষেত্রে যেমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ছে বাংলাদেশ, পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ঠিক তেমনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকেও বাদ পড়ছে। 15%, 8-900 বাদ যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি কূটনৈতিক তৎপরতা চালাতে পারত, 1-200 বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ মার্জনা পেতে পারত। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে শান্তিরক্ষী মিশন থেকে 25%-এর বেশি সদস্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং আরো 25% যে আসবে না, কারণ কূটনৈতিক তৎপরতা নেই বাংলাদেশে। বাংলাদেশের এই মুহূর্তে বাবা মা কেউ নেই। তাহলে বাংলাদেশ কিভাবে, এই যে একটি করে ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো থেকে কিভাবে উদ্ধার পাবে? উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। এই মুহূর্তে যে সরকার চলছে, এই সরকার দেশবিরোধী সরকার যদি বলেন তাহলে ভুল হবে না। একমাত্র উপায় যথাযথ যোগ্য রাজনৈতিক সরকার আসতে হবে। এছাড়া আপনার পাসপোর্টের সূচক আপনি নেমে যাবেন, আপনি বিশ্বের কোথাও চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আপনি বাংলাদেশের মানুষ যেতে পারবেন না, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে একের পর এক মিশন কর্মীরা ফেরত আসবে, এবং আমাদের বিভিন্ন যারা বিশ্বের বিভিন্ন জায়গায় কাজ করে তাদেরও নানা রকম সমস্যা আছে, কিন্তু কূটনৈতিক কোনো রকম তৎপরতা নেই। সকল ক্ষেত্রে ব্যর্থতার মতো কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রেও সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে ইউনূস সরকার। তারই বহিঃপ্রকাশ ইতিমধ্যে প্রায় 1500 জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কর্মী বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর শেষ নাই। এইভাবে চলতে থাকলে এইভাবেই ধ্বংস হয়ে যাবে আমাদের সবকিছু। কাজেই কি করতে হবে? বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশে কি হওয়া উচিত। এই যে জগদ্দল পাথরের মতো বসে আছে একটি সরকার, ছোট জগন্নাথ সরকার, কোনো দিকে কোনো তৎপরতা নেই, এভাবে তো ভাই একটি দেশ চলতে পারে না। দেশ চলতে হলে যথাযথ ব্যবস্থা, আত্মবিশ্বাসী ব্যবস্থা, আত্মবিশ্বাস সম্পন্ন রাজনৈতিক সরকার দরকার। মরি বাঁচি জনগণকে নিয়েই বাঁচবো মরবো এমন সরকার দরকার, এবং সেই সরকারটাই আপনারা প্রত্যাশা করুন বাংলাদেশের জনগণকে। সেটাই বলবো। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে? কিয়ামত নাজিল হবে? না ভাই, কিয়ামত নাজিল হবে না। তবে কিয়ামত সে কিয়ামত তাক নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি, অনেকেই হয়তো চিন্তা করছেন, কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন, আবার কেউ কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি, তাই হয়তো টেনশনে পড়ে গেছেন যে কিভাবে মিলানো যায়। তো আসেন একটু ছোট্ট করে আমরা একটু মিলিয়ে দেখি। আজকে আপনারা তো দেখছেন যে জুলাই সিডিআই সিগনেচার হয়েছে। সেখানে বিশ্ব নেতা, বিশ্ব বাটপার ডাক্তার ইউনূসের পাশাপাশি দাঁড়িয়েছিলেন জুনায়েদ সাকি। ঠিক একটু পেছনে ছিলেন আমাদের বিএনপির মহাসচিব মনে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি ছিলেন। ওনারা দুইজন খুব হাস্যজ্জ্বল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম হেভি সেলুটও লাগাইছে যে স্যার কামটা হয়ে গেছে গা স্যার। কারণ এই সেলুট দেওয়ার কারণ কি জানেন? বিএনপির কথা হয়েছে স্যার বিয়া যেহেতু আমার বেটি যেহেতু আমার ঘুমাইতে হবে, এবার বেটি আতুরক ল্যাঙ্গক লুলক কোনো সমস্যা নাই, ওইটা কি কাবিন নামা না তালাক নামা তারও কোনো ব্যাপার নাই স্যার, খালি পেপার দেন আমি সাইনটা দিয়ে বাসর ঘর করব। এইগুলো একরকম মানে ইয়াং পোলা পাইনের যে রকম আর কি ভাইয়েরা। আর দ্বিতীয় হচ্ছে যে স্যার আপনারা যেই কাগজ দিবেন দেন, খালি আমাদের কোন যে খালেদা জিয়া আর তারেক জিয়ার ফাঁসি হবে না, আর আমরা ক্ষমতায় যাব, এই 3 জিনিস শিওর, আপনি এবার যাহা লিখিবেন তাহাই আমি সাইন করে দেব। এই হচ্ছে 2টা কারণ। আবার ফখরুল ভাই কি করলেন বুঝতেছেন কিছু? দিনের 12টার সময় ফেসবুকে স্ট্যাটাস দিয়া দিলেন যে এই জুলাই গণ আন্দোলন বা সন্ত্রাসী আন্দোলনের সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ পুলিশের যেসব লোকজন মরছে, এই ব্যাপারে কখনো কোনো মামলা হইতে পারবে না, কারণ এরা বাধা দিতে আসছিল, আমরা মাইরা ফেলাইছি। এইটার ব্যাপারে কোনো মামলা কখনো কোনো জায়গায় যাইতে পারবে না, এই আইনটা দেওয়া উচিত। এইটা শোনার সাথে সাথে আবার আমাদের ওই যে বৈক্যমত কমিশন ওনাদের মাথায় ঢুকলো, হ্যাঁ এটা তো করা উচিত। সুতরাং ওনারা কি করলেন, তাড়াতাড়ি এই
সংশোধনী আইনা সাইন করলেন। বাকি আর ভিতরে কি লেখা আছে সেটা তো আসলে বিএনপির তো জানার দরকার। ওই যে বললাম বিয়ের জন্য মাইয়া দরকার না হইলে আপনার বললামই তো ওই হিসাবে। তবে একটা লক্ষণীয় জিনিস মনে হয় কেউ খেয়াল করেন নাই, যেটা আসলে সবচেয়ে ভালো খেয়াল করা দরকার। সেটা হচ্ছে যে এনসিপি আজকে সাইন করে নাই। আচ্ছা, ৪টা বাম দল তো সাইন করে নাই। গণফোরাম গেছিলেন কিন্তু ওরা সাইন করেন নাই। তার মধ্যে ৫২টা দলের মধ্যে ওনারা বলছে ২৫টা দল, কিন্তু ৫২টা দলের রেজিস্ট্রেশন আছে। তার মধ্যে আজকে যদি ২৫টা দল করে তাহলে আরো বাকি ২৭টা, কিন্তু আসলে না, সেটাও না। আপনারা যখন ৫২টা আজকে যেই ২৫টা দল করছে তার মধ্যে ৭টা দলের কোনো নিবন্ধনই নেই। দল করছে ১৮টা দলের নিবন্ধন আছে। তার মানে আপনার যদি ৫২টা থেকে যে ৮টা বাদ দেন তাহলে ৩৪টা দল যাদের নিবন্ধন আছে, প্রতীক আছে, এরা কেউ স্বাক্ষর করেন নাই। জাতীয় পার্টি ডাকাই হয়নি, সুতরাং তারা স্বাক্ষর করেন নাই। আওয়ামী লীগকে তো ব্যান করে রাখছে, তাও করেন নাই। এর বাইরেও আরো এতগুলা দল কেউ স্বাক্ষর করেন না, যায় না। এনসিপির নিবন্ধন নাই, কিন্তু তারা ছিল যে নিয়োগকর্তা না ডাক্তার ইউনূস সাহেব, এরপর ওনারা সাইন করেন, ওনারা একটু গো ধরে আছে। এতেই একটা সন্দেহ আছে, যেটা আপনি একটু চিন্তা করেন আমার সাথে। হয়তো আগামী ১৫ দিনের ভিতরে এই বিশেষ ঘটনাগুলো ঘটবে, যেটা আমি 100% শিওর। দেখেন, এনসিপি কে ওনারা বললেন যে এনসিপি ওনার নিয়োগকর্তা। প্রথম দিন জানি ডাক্তার ইউনূস আসলেন, এদের নিয়ে সার্জিস নাহিদ, মাহিদ, কাহিদ এদেরকে নিয়ে ব্যাপক ছবি শুট টুট করলেন। আবার আপনার ইউএসএ তে যাই কি করলেন, চাট করে আপনার মাহফুজ, যাকে কখনো দেখেনি নে, তাকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড। এরপরে এরা ইসা যখন এখানে যখন ক্ষমতায় আসলেন, বিভিন্ন উপদেষ্টা হইলেন, নাহিদ মিয়া কাছতে বের করে বললেন যে এনসিপি করে, এনসিপি করলেন। এদিকে জাতিসংঘের এই অধিবেশনের সময় নিয়ে গেলেন কারে, যৌন ডাক্তার যারা ম্যাডামকে, ওনাকে ওখানে নিয়ে গেলেন, আর আক্তারকে ওখানে আবার ডিম খাওয়াই আনলেন। এইবার আসেন আরেকটা কথা, ওই যে আপনার যে চাঁদাবাজির ঘটনাটা তো মনে আছে, উত্তরা না জানি গুলশানে যে চাঁদাবাজি ছিল, যেখানে আপনার আমাদের উপদেষ্টা, বাচ্চা উপদেষ্টা আর কি, মোটরসাইকেল নিয়ে গেছেন, যার অধীনে চাঁদাবাজি হয়েছে, পুলিশ টুলিশ নিয়ে যায় চাঁদাবাজি হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সেকেন্ডের ফুটেজ সব বের করে সাজাইয়া টাজাইয়া এমন ভাবে দেখাই দেওয়া হয়েছে যে উপদেষ্টারা যে মাল খায় সেটার প্রমাণ। ঠিক আছে না? এতে তো অলরেডি মামলা হয়ে গেছে। তো মামলায় তো এখন আছেন ২ জন না ৩ জন মনে হয় জেলে আছেন, বাকি একজন আছে। তো ডাক্তার ইউনূস সম্ভবত ৬ মাস হবে যে এই এনসিপির এই যে সার্জিস, হাতনাজ, নাহিদ এদের উপর একটু মনক্ষুণ্ণ আছে। মনক্ষুণ্ণ না, হয়তো একটা ফাইটিং চলতেছে। কারণ ডাক্তার ইউনূস তো বুঝতে পারতেছেন যে এদের দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ। আমার দরকার হচ্ছে বিএনপি আর জামাত রে, কারণ সেফ এক্সিট আমার বিএনপি আর জামাত দিবে। আমার নামে কোনো কিছু হবে না। সো এনসিপি রে রাইখেও লাভ কি আর না রাইখেও লাভ কি, শালারা তো ছাগলের ৩ নম্বর বাচ্চার চেয়ে ছোট। এগুলোর আর লাভ নাই। সুতরাং যারা ম্যাডাম আর ২-১ টারে রাইখা ডাক্তার ইউনূস বিএনপির সাথে নেগোসিয়েশন হয়তো ৮-১০টা সিট এদের দিয়া দাও, এনসিপির একটারও না। এগুলো সব ডাইলবাগ। আর ওই যে আরেকটা আছে বাচ্চা উপদেষ্টা, যেটা এখনো চেয়ারে আছে, আসিফ মাহমুদ সজীব ভাই, ওর বাপ তো এমনি বিএনপি করে, এটা সবাই জানেন। এগুলো এটা ভালো গুগলি খেললেন। এবং ডাক্তার ইউনূস আগামী ১৫ দিনের টাইম দিলেন। ১৫ দিনের ভিতরে যদি এনসিপি না করে, আবার এনসিপির নেতারা হয়তো করবেন না, যেটা শিওর ছিলেন। কারণ ওই যে নাহিদুল ইসলাম বলছিলেন যে কোন উপদেষ্টা সেফ এক্সিট চায়, কার কি দুর্নীতি, সব খবর ওনাদের কাছে আছে, ওনারা সময় হলেই প্রকাশ করবেন। আর আগামী ২-১ দিনের ভিতরে হয়তো ভাই প্রকাশ কইরাও দিতে পারেন। আবার এখন চিন্তার বিষয় যে এই যে অপদেষ্টা, এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা? এনসিপির কিছু গুন্ডাপান্ডা তো যাইতেই হবে, অথবা তারা যাবে, অথবা তারা আগে যাবে, অথবা পরে যাবে, কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে, এটা নিয়ে একটা চিন্তা। আর এদিকে ডিজিএফআই তো সেনাবাহিনীর লোক, ডিজিএফআই সবাই এটা জানেন। ডিজিএফআই এর কিন্তু এখন হাতে রেখে দিছে কে? ডাক্তার ইউনূস। উনি কিন্তু খেলাটা খেলতেছেন ডিজিএফআই দিয়ে। আর ডিজিএফআই দিয়ে খেলাটা কিভাবে খেলতেছেন দেখেন। হয়তো আগামী সপ্তাহ ১০ দিনের ভিতরে আপনারা দেখবেন যে এনসিপির বহু বড় বড় নেতার বিশাল বিশাল দুর্নীতির এক একটা কাহিনী হঠাৎ করে বেরিয়ে আসছে, পত্র পত্রিকায় হেভি হাইলাইট হবে, ২-৪ জন জেলেও চলে যেতে পারে। আর যদি জেলে যাইতে না হয়, যদি ওনারা আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন, তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পাইয়া যেতে পারেন, অথবা ভাইগা যেতে পারেন, আর না হলে জেলে যাবেন। আর না হইলে হয়তো গুম হবেন, ওই যে জামাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন। কোনটা হবে সেটা হচ্ছে আগামী ১৫ দিনের খেলায়। নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবেন, ডাক্তার ইউনূস কোন কোন ভাবে গুগলি বল করবেন, এগুলো দেখার বিষয়। যে একটু ভাইবা দেখেন
যারা নিয়োগকর্তা তারা আজকে সাইন করলো না, তাদের সাথে কথা নাই, তাদের সাথে বার্তা নাই, তারা আশপাশে আসতে পারে না। এবং একটা জিনিস মনে রাখবেন, ওই যে 5ই আগস্ট যেদিন সনদ প্রথম হয়েছিল, মনে আছে? আগস্টের 5 তারিখ। সেই দিন নাহিদ তারা থাকলো, বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে। আবার কক্সবাজারে ওনারা ওই যে পিটার হাসকাস ওর সাথে নাকি দেখা করতেছে, এইটা কিন্তু প্রচার করছে, কারণ বিএনপি আলারা ওখানে হোটেল ঘেরাও দিছে। এরপরে যে আমরা সবাই জানছি। তো বিএনপি এই যে 8 মাস 9 মাস আগ থেকে কিন্তু এটা আসলে গুগলি যে চলতেছিল, কেউ হয়তো বুঝে উঠে পারে নাই। এনসিপি তো পারেই নাই। আবার এইসব পোলাপাইন অবশ্য এই কয়দিনে বুঝাই গেছে কিভাবে ডিজিএফআই এর সাথে সম্পর্ক করতে হয়, প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, সচিবালয়ে কিভাবে কি করতে হয়, এগুলো জানে। সুতরাং এখন 2 সাইডেই বাঘে মহিষে তো বলব না আপনার। ডাক্তার ইউনূস যদি বাঘ হয় তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি। এরা এখন কি করবে? কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ধ্বংস, বহুত কিছু করার চেষ্টা করছিল। কিন্তু এখন নিজের ফান্দে নিজেই পড়ে গেছে। কারণ আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ না থাকলে বেটা তোদের তো লাভ নাই। লাভ তো জমাইতাদের। তোরা তো লাভটা জমাইতাদের করলি, আর এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন দৌড়াইয়া পিটাইয়া হয়। ভাই বিএনপি আর জামাতি ভাই, আপনাদের কাছে একটা অনুরোধ, এগুলোর আমাদের জন্য একটু রাইখেন আরকি। আমরাও যদি 2-4 টা খাই। তো ভাইজান বুঝতেছেন? আগামী 15 দিনের ভিতরে এনসিপির এই হাসনাত, নাহিদ, সার্জিস এদের সাথে কি ঘটে একটু